আলোচিত সমালোচিত বিদায়ী নির্বাচন কমিশনের প্রধান কাজী রকিবউদ্দিন আহমেদ আজ তাদের মেয়াদ শেষের সংবাদ সম্মেলনে বলেছেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচন করা ছাড়া উপায় ছিল না এবং নির্বাচন বর্জনকারী দলগুলোর সহিংসতার মধ্যেই নির্বাচন কর্মকর্তারা অসীম সাহসিকতার পরিচয় দিয়ে ওই নির্বাচনটি করতে পারাতেই দেশে আজ উন্নয়নের ধারা অব্যাহত আছে। শুরুতে 5 সিটি কর্পোরেশন ও শেষে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ছাড়া এ কমিশনের অধীনে হওয়া উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচনে গোলযোগ, সহিংসতার পাশাপাশি ব্যাপক অনিয়মের অভিযোগ উঠলেও 5 বছরে কমিশনের কোনো ব্যর্থতা নেই বলেই দাবি করেছেন কাজী রকিব। প্রধান বিরোধী দল বিএনপির জাতীয় নির্বাচন বর্জন, ফলশ্রুতিতে প্রথমবারের মতো একই দলের দ্বিতীয় মেয়াদে ক্ষমতাসীন হওয়া এবং ব্যাপক সহিংসতায় বিরোধী রাজনীতি ক্রমাগত কোণঠাসা হয়ে পড়ার এক অভূতপূর্ব রাজনৈতিক পরিস্থিতিতে দায়িত্ব পালনের সময় বিএনপি, জাতীয় পার্টি, সংবাদ মাধ্যম ও নাগরিক সমাজ সহ সকলেই এ কমিশনের সমালোচনায় মুখর ছিল। কাজী রকিবের কমিশন গত 5 বছর ধরে ক্রমাগত সরকারের আজ্ঞাবহ বা মেরুদণ্ডহীন হিসেবে অভিহিত হলেও 90 পরবর্তী নির্বাচন কমিশনগুলোর ইতিহাস ঘাঁটলে দেখা যায় এর আগে গঠিত বেশিরভাগ প্রধান কমিশনারকেই রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা ও বিরোধিতার মুখে মেয়াদ শেষের আগেই সরে দাঁড়াতে হয়েছে। এবারের নির্বাচন কমিশন গঠনের আগে বিএনপি সহ অনেক পক্ষই বারবার কাজী রকিব মার্কা কমিশন চাই না বলে দাবি করলেও 6 তারিখ রাষ্ট্রপতি কে.এম. নুরুল হুদাকে প্রধান করে যে কমিশন গঠন করেছেন তার সাফল্য ও শক্তিমান অবস্থান কি সম্ভব রাজনৈতিক দলগুলোর আস্থা ও সহযোগিতা ছাড়া? কি হলে নতুন কমিশন কাজী রকিবের কমিশন হবে না? এসব নিয়ে আলোচনা করতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম। স্বাগত আপনাদের তিনজনকেই। আসম ফিরোজ, আপনাকে দিয়ে শুরু করি। কাজী রকিব উদ্দিন আহমেদের নির্বাচন কমিশনের আজকে শেষ সংবাদ সম্মেলন হলো এবং কাজী রকিব এবং তার অন্য সহকর্মীরা সবাই বলছেন তারা ব্যর্থ নন, তারা সফল, তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। এই কথাগুলো মানে আপনার এতে প্রতিক্রিয়া কি? ধন্যবাদ আপনাকে। যে কথাটা আপনি বলেছেন, ব্যর্থতা এবং সফলতা এটা নির্ভর করে যিনি ওই দায়িত্বে থাকেন। তবে তার যে বক্তব্য সেটা তিনি তার বক্তব্য সঠিক প্রমাণ করেছেন। বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচন, পৌর নির্বাচন, উপজেলা নির্বাচন এবং পরবর্তীতে আপনাদের যে কোনো উপনির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোতে দল ক্ষমতায় থাকলে এবং বিরোধী দল যদি শক্তিশালী থাকে সেখানে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ এবং নিরপেক্ষ হওয়া খুবই স্বাভাবিক। কিন্তু যদি প্রার্থী সেরকম না থাকে তাহলে তো নির্বাচনে সেরকম শক্ত নির্বাচন হয় না। সে কারণে হয়তো অনেক সময় অনেকে মনে করেছেন যেহেতু শক্ত নির্বাচন নয় সেই জন্য ক্যান্ডিডেট যেহেতু নেই আমি ওখানে হয়তো যাব না, এরকম একটা মানসিকতা থাকতে পারে। কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি তাদের এই নির্বাচনে যারা নির্বাচন কমিশনার যারা ছিলেন তাদের কাছ থেকে পক্ষপাতিত্বমূলক কোনো ব্যাপার কিন্তু আমার দৃষ্টিতে অন্তত আসে নাই। কারণ তারা সফলভাবে 5টা সিটি কর্পোরেশন নির্বাচন করেছেন এবং নারায়ণগঞ্জেও তারা সিটি কর্পোরেশন নির্বাচন করেছেন। সেখানে বিএনপি প্রার্থী ছিল এবং 4টা জায়গায় কিন্তু বিএনপি, 5টা জায়গায় বিএনপি জয়লাভ করেছেন এবং একটি জায়গায় নারায়ণগঞ্জ শেষ মুহূর্তে হয়তো সেখানে জয়লাভ করতে পারে নাই। কারণ এই সরকারের যে উন্নয়ন তাতে মানুষের যে সমর্থন ছিল সেই সমর্থনের কারণে হয়তো মানুষ এই সরকারকে ভোট দিয়েছে। কাজেই ব্যর্থতা বলতে আমি যেটা আমরা মিন করেন ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন ভেরিয়েশন হয়। দল হিসেবে হয়তো কেউ ব্যর্থতার কথা বলবেন, কিন্তু আমি মনে করি, আমি রাজনৈতিক কর্মী হিসেবে বলবো, কোনো দলের পক্ষ নয়, তারা যতটুকু সম্ভব তাদের পক্ষ থেকে সততার এবং দক্ষতার পরিচয় দিয়ে কিন্তু তারা এই নির্বাচন কমিশন তাদের এই সময়টুকু পার করেছেন। শেখ শহীদুল ইসলাম, আপনি কি একমত হবেন আসম ফিরোজের সাথে? কারণ আজকে কাজী রকিবউদ্দিন আহমেদ তার সেই প্রেস কনফারেন্সে নিজেও বলছিলেন যে না, তিনি নিজে ব্যক্তিগতভাবে বলতে পারেন যে তার কাছে কোনো ফোন যায়নি, কখনো তিনি কোনো চাপের মধ্যে কোনো ডিসিশন নিতে তাকে হয়নি, রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দিক থেকে চাপ ছিল সেটি বললেও। তো তাহলে নানা অনিয়মের অভিযোগ, নানা অনিয়মের উদাহরণ সংবাদ মাধ্যমে উঠে আসা, ব্যাপক সহিংসতা, এগুলো থামাতে না পারা এবং নানা অনিয়মের অভিযোগ উঠে আসার পরেও নির্বাচন কমিশনের কোনো ব্যবস্থা না নেওয়া, মানে একরকমের নির্বিকার থাকা, সেগুলো কি তার সাফল্যের একটা নেতিবাচক প্রভাব ফেলেছে মনে করেন, মানে তার ব্যর্থতার উদাহরণ বলে মনে করেন?
আমি প্রথমে আপনাদের এই সূচনার বক্তব্যের একটা সেন্টেন্স, একটা বাক্যের একটু মনে করি যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানকে এইভাবে চিহ্নিত করাটা মনে হয় কোনো মিডিয়ার ঠিক নয়, যে কাজী রকিব মার্কা নির্বাচন। আমি বলেছি বিএনপি বলেছেন, বিএনপি বলুক আর যেই বলুক, এই কথাগুলো আসা ঠিক না। এটা একটা সাংবিধানিক কমিশন এবং সাংবিধানিক কোনো সংগঠনকে শক্তিশালী করতে হয়, রাজনৈতিক দলগুলোকে, প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হয়। আমি এখানে একটা দৃষ্টান্ত দিতে চাই আপনাদের। দেখুন, ভারতে যখন প্রথম নির্বাচন কমিশন গঠিত হয়, সেই কমিশনের প্রধান ছিলেন একজন বাঙালি আইসিএস অফিসার, তার নাম সুকুমার সেন, আমাদের পাবনায় বাড়ি ছিল। তো সুকুমার সেনকে যখন জওহরলাল নেহেরু অভিনন্দন জানালেন যে আমি আশা করি যে তিনি নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবেন, তখন তিনি বলেছিলেন যে আমি নিরপেক্ষ থাকতে পারবো না, আমি আইনের পক্ষে থাকব। অতএব নির্বাচন কমিশন আইনের পক্ষে থাকবে, তার সিদ্ধান্ত কারো বিরুদ্ধে যাবে, কারো পক্ষে যাবে, এটাই স্বাভাবিক। তার অর্থ এই নয় যে সে নিরপেক্ষতা হারিয়েছে, কারণ আইনটা কিন্তু আবার এই আপনার নির্বাচন কমিশন করে না, আইনটা করে দেয় পার্লামেন্ট তাদেরকে, যে আইন দ্বারা নির্বাচন পরিচালিত হয়। এখন আমি বলতে চাই যে নির্বাচনের সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ হওয়ার ক্ষমতা কিন্তু নির্বাচন কমিশনের যতই শক্তিশালী করেন, এদের চাইতে বেশি হলো যারা নির্বাচনের স্টেক হোল্ডার তারা। যেমন আমি মনে করি যে সুষ্ঠু অবাধ নির্বাচনের প্রথম এবং প্রধান সত্যই হলো রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ। রাজনৈতিক প্রধান শক্তিগুলো যদি অংশগ্রহণ করে, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে এই নির্বাচন অবাধ নিরপেক্ষ হয়ে যায়। দেখুন, দুই একটা দল বয়কট করতে পারে। 1970-এর সর্বজন স্বীকৃত এবং সবচাইতে বেশি অ্যাকসেপ্টেবল নির্বাচনেও মৌলানা ভাসানী পার্টিসিপেট করেন নাই, কারণ নির্বাচনে অংশগ্রহণ করা যেমনি একটি রাজনৈতিক দলের অধিকার, আবার না করারও অধিকার তার আছে। কিন্তু তাই বলে 1970-এর নির্বাচন নিয়ে কিন্তু কেউ কিন্তু একটি কথাও বলে না, কারণ নির্বাচন অবাধ নিরপেক্ষ এবং সকল দলের অংশগ্রহণে হয়েছে। রেজাল্ট ওয়াজ অ্যাকসেপ্টেবল টু এভরিবডি, ইনক্লুডিং ইয়াহিয়া খান, যিনি বঙ্গবন্ধুকে ভবিষ্যৎ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করছিলেন। দ্বিতীয় যে শর্তটি আমি মনে করি, সেটি হলো যে রাজনৈতিক দলগুলোর আচরণ। এইটা যদি আমরা আমাদের সংস্কৃতিতে আমরা কি করি, আমরা করি যে নির্বাচনে পরাজয় জানলে নির্বাচন বয়কট করি, আর নির্বাচনে পরাজিত হলে সংসদ বয়কট করি, আর তারপরে হরতাল, অবরোধ ইত্যাদি দিয়ে। আপনি বলেন 91 সালে এদেশে সংসদীয় গণতন্ত্র চালু হওয়ার পর কোন সংসদে বিরোধী দল সবসময় উপস্থিত থেকেছে? একটা সংসদেও বিরোধী দল উপস্থিত থাকে না। অতএব এই যে আচরণ, এই আচরণ, রাজনৈতিক সংস্কৃতি আমাদের যদি আমরা না বদলাই, রাজনৈতিক দলগুলো, ওই 5 জন ব্যক্তি আপনাকে কোনোদিন অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে না। আপনি যে কথাটি বললেন, কাজী রকিব মার্কা, আমি একটু কথা বলতে চাই যে কাজী রকিব মার্কা নির্বাচন কমিশন বলে উল্লেখ করা উচিত না। আমি আসলে সেই প্রসঙ্গেও যেতে চাই, কারণ নির্বাচন কমিশনের বলেছেন যে গণমাধ্যমকেও তাদের, ভারতে গণমাধ্যম কখনো নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কিছু বলে না, কিন্তু বাংলাদেশে সেই অবস্থা আছে কিনা সেই প্রসঙ্গে আমি একটা বলি। তৃতীয় যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, নির্বাচনকে নির্বাচন কমিশন করে, নির্বাচন করে রিটার্নিং অফিসার, নির্বাচন করে প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, মৎস্য কর্মকর্তা, পশু ও গবাদি পশুপালন কর্মকর্তা, মাদ্রাসার শিক্ষক, স্কুলের শিক্ষক, ব্যাংকের ম্যানেজার, এরাই তো প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার হয়। দেখুন, একটা জাতীয় নির্বাচন করতে লক্ষ লক্ষ লোকের দরকার হয়। আপনি যদি মনে করেন যে এই সব লক্ষ লোকই নিরপেক্ষ আপনাকে জোগাড় করতে হবে, এটা অলীক কল্পনা, এটা সম্ভব না। এইখানে আমি আরেকটা কথা আপনাকে বলতে চাই, সেই কথাটাও
ভারতের একজন নির্বাচন আমরা কমিশনার, আসবো এই আমি প্রসঙ্গে, বলি কারণ আপনাকে, আমি আমি বলি আসবো একটু আপনার বলি কাছে, জি। আপনাকে যে সেটাও একটা, তিনি বলেছিলেন টি.এস. ট্যান্ডন, তিনি বলছিলেন যে নিরপেক্ষতার প্রশ্ন যখন আসলো তিনি বললেন যে আমি নিরপেক্ষ নই, কিন্তু আইন আমাকে নিরপেক্ষ করেছে, আমার আচরণ নিরপেক্ষ হতে হবে। অতএব জি। প্রশাসন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিশ্চয়ই। নির্বাচনে। এই প্রসঙ্গটি নিয়েও অতএব আলাপ এই করতে তিনটি চাই। বিষয়ে যদি আমি আপনারা অ্যাডভোকেট আহমেদ একমত আজম না খানের কাছে ঘুরে আসতে চাই। আর অ্যাডভোকেট আহমেদ আজম খান, নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার আজ বিদায় বেলায় প্রধানত যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচন না করে তাদের আসলে কি উপায় ছিল, এবং সরাসরি তিনি বলেছেন যে ইটস আ পলিটিক্যাল গেম, কাজেই একদল না আসলে আরেক দল ফাঁকা মাঠে গোল দেবে, সেটাই তো স্বাভাবিক। আপনার কি মনে হয় যে 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনে বিএনপি যোগ দিল না, তারপরে রাজনৈতিক অবস্থার যে পালাবদল ঘটলো, তার ফলে এই কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন কমিশনকে এত সমালোচনার শিকার হতে হলো? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক, স্বাগতম। দেখুন, কাজী রকিবউদ্দিন কমিশন প্রথম থেকে সংবাদ সম্মেলনগুলোতে যে সঠতার আশ্রয় নিয়ে বক্তব্য রেখেছেন, আমি খুব কষ্টের সাথে বলতে চাই যে তার শেষ সংবাদ সম্মেলনেও তিনি সেই সঠতার আশ্রয় নিলেন। কারণ প্রথম থেকেই তিনি যেভাবে সমালোচিত হচ্ছিলেন, শহীদ ভাই একটা কথা বলেছেন যে নির্বাচন কমিশন তো নিরপেক্ষ হবে না, আইনের পক্ষে থাকবে। তো কাজী রকিব সাহেব কি আইনের পক্ষে ছিলেন? আইন কি বলে যে আপনি সরকারি দলের সকল কথা, সরকারের প্রতি নতজানু হওয়া আপনার আইন, এবং সেটার পক্ষে আপনি থাকবেন? তা তো নয়। কাজেই এই রকিব সাহেব না ছিলেন আইনের পক্ষে, না ছিলেন নিরপেক্ষতার পক্ষে, একেবারেই সরকারি দলের অনুগত থেকে বাংলাদেশের সকল শ্রেণী পেশার সকল মানুষের সমালোচনার বস্তুতে পরিণত হয়েছেন। তারপরেও তিনি যে বক্তব্য আজকে দিলেন সর্বশেষ সংবাদ সম্মেলনে, আমি বলবো সেখানেও তিনি সঠতার আশ্রয় নিয়েছেন। তিনি বলেছেন যে সংবিধান এবং গণতন্ত্র রক্ষায় 5 জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে, গণতন্ত্র রক্ষা হয়নি। আর সংবিধানের কথা যদি বলেন, আমি একজন আইনজীবী হিসেবে অনেক আইনজীবীর সাথে, বাংলাদেশে আমার চেয়ে অনেক সিনিয়র প্রতিষ্ঠিত আইনজীবীর সাথেও আমি কথা বলেছি, টকশোতে বলেছি, এই যে সংবিধানের 123(3) এতে যে বলা আছে যে এই সংবিধানের বর্তমান যে সংবিধান, যে আপনার সংসদের মেয়াদ শেষ হবার 3 মাস আগে নির্বাচন করা যায়, আবার বিতেই কিন্তু বলা আছে যে মেয়াদ শেষেও নির্বাচন করা যায়, এবং যদি কোনো রাজনৈতিক সেরকম কোনো অস্থির পরিস্থিতি বা আরও অন্য কোনো প্রাকৃতিক অস্থিরতা হয়, তাহলে আরও 6 মাস সময় নিয়ে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়েও নির্বাচন করা যায়। তাহলে যদি এই 3 মাস আগে নির্বাচনটা না হয়ে 3 মাস পরে নির্বাচনটা হতো, সংবিধান লঙ্ঘিত হতো না। বিএনপিকে বোঝানো যেত যে নির্বাচনে আসার কথা। আমার তো মনে হয় ওই 3 মাস না আরো 1 মাস সময় পেলেও, যেভাবে আপনার ওই যে জাতিসংঘের দূত তারানকু যেভাবে আলোচনা শুরু করেছিলেন, যদি আরো 1 মাস দু দলকে কাছে আনার চেষ্টা করতেন, হতেও তো পারত। অর্থাৎ তারাঙ্কুর উদ্যোগটা ব্যর্থ হলো। যে কোনোভাবেই হোক, সরকারি দলের বা নির্বাচন কমিশনের তেমন কোনো উদ্যোগই তখন ছিল না। অন্তত 3 মাস যদি অপেক্ষা করে ওই 123(3) বি ধারায় যদি 3 মাস পরে নির্বাচনটা করতেন, আজকে কিন্তু নির্বাচন কমিশনও বলতে পারতেন বিদায়ী জানা, এবং সরকারও বলতে পারতেন আমাদের কিন্তু উদ্যোগের অভাব ছিল না। এত কিছু করার পরেও কিন্তু আমরা 3 মাস অপেক্ষা করেছি। অতএব এখানে সমালোচনাটা কি 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনটি আপনারা না আসার পরেও অনুষ্ঠান করে ফেলায় নির্বাচন কমিশনের বিষয়ে, নাকি তারা যেভাবে অন্য নির্বাচনগুলো করেছেন তা নিয়ে? দেখুন, সকল নির্বাচনই, অর্থাৎ তাদের ব্যর্থতা কিন্তু কানায় কানায়। সেই ক্ষেত্রে আমি বলবো যে তাদের এই সঠতার আশ্রয় না নিলেও তিনি পারতেন। আমি শেষ করি, ফিরোজ ভাই আপনি আবার বলবেন, আপনি আবার বলবেন। বলবো, কিন্তু এমনভাবে বলেন কিছু কথা উত্তর না দিলেই চলে না। না, নিশ্চয়ই দেবেন, কেন দেবেন না, নিশ্চয়ই দেবেন। আরেকটি কথা হলো, শহীদ ভাই যে বলেছেন যে রাজনৈতিক দলগুলোকেই কিন্তু নির্বাচন কমিশনকে শক্তিশালীকরণের ভূমিকা নিতে হবে। শহীদ ভাই খুব চমৎকার এই কথাটা বলেছেন, কিন্তু নির্বাচন কমিশন আগে নিজে শক্তিশালী হবার নিজের চেষ্টাটা আগে করতে
করতে হবে তাদের ভূমিকায়, তাদের কর্মকাণ্ডে, এই সমস্ত কিছুতে আগে প্রমাণ করতে হবে যে তারা আইনের পক্ষে, তারা সকলের পক্ষে, তারা কাউকে ছাড় দেওয়ার পক্ষে না। তখন কিন্তু রাজনৈতিক দলগুলোর দায়িত্ব এবং কর্তব্য বেড়ে যায়। আরেকটা কথা যেমনি শহীদ ভাই বললেন যে দু একটি রাজনৈতিক দল নির্বাচনে না এলেও বেশিরভাগ, দেখুন ৫ জানুয়ারিতে আওয়ামী লীগ ছাড়া নিবন্ধিত আর হাতে গোনা কয়েকটি রাজনৈতিক দল, বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচনে যে আপনারা জোট করছেন একদিকে, আপনারা যায় নাই, বাসদও যায় নাই, এরকম দল যায় নাই। কিন্তু না, আমি বলতে চাচ্ছি যে সেটা বোধহয় বাংলাদেশে পরিষ্কার হয়ে গেছে যে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে কোনো এক দল নির্বাচনে না গেলে সেটি হবে না। আসম ফিরোজ কিছু উত্তর আমি একটা দুটা লাইন বলি, একটা দুটা লাইন শেষ করে ফিরোজ ভাই আবার বলবেন। এই যে আরেকটা কথা, নির্বাচন কমিশন তো নির্বাচন করে না, শহীদ ভাইয়ের যে কথাটা, এই কথাতেও আমি বলবো যে নির্বাচন কমিশনই নির্বাচন করে। এই যে ডিসি, এসপি, তারপরে অন্যান্য অফিসার, প্রাইমারি স্কুলের শিক্ষক, সকলেই কিন্তু তখন নির্বাচন কমিশনের অধীনে থাকে, সকলেই তখন নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবেই কাজ করেন। অর্থাৎ সকল দায়, দায়িত্ব, কর্তব্য কিন্তু নির্বাচন কমিশনের। নির্বাচনকালীন সহায়ক সরকার কেন? আমি তো ভেবেছি শহীদুল ইসলাম এই কথাটি আপনাদের মনের কথা বললেন। না, উনিও যেটা বলেছেন ঠিক আছে, কিন্তু নির্বাচনটি করেন কিন্তু নির্বাচন কমিশন, সকলেই তখন নির্বাচন কমিশনের অধীনে থাকে। কিন্তু নির্বাচনটা তখনই শক্তিশালী হয় যখন ওই সময়কার সরকার নির্বাচন কমিশন তখনই শক্তিশালী হয়, সহায়তা দেয় না, সব দল তাদের সমর্থন দেয়। একটা কথা মনে রাখবেন, নির্বাচন কমিশন তখনই শক্তিশালী হয় যখন সব দল তাদেরকে সমর্থন দেয়। এখন আপনারা যে কথাগুলো আমি আপনাকে বলি যে 2006 যে আপনারা নির্বাচনটা করলেন, যে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু একে বলা আছে যিনি প্রধান বিচারপতি রিটায়ার করবেন, দুইয়ে বলা আছে তাকে যদি না পাওয়া যায় তার আগে যিনি করেছেন, তৃতীয় বলা আছে আপিল ডিভিশন কাউকে করবেন, চতুর্থ বলা আছে যদি নাগরিক মঞ্চ থেকে কেউ করবেন, পঞ্চমে বলা আছে তা না হলে রাষ্ট্রপতি করবেন। দেখেন আমরা কিন্তু 1, 2, 3, 4, 5 সবকিছু বাদ দিয়েও রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেবকে যখন আপনারা করলেন, আমরা কিন্তু মেনে নিয়ে সে নির্বাচনে গিয়েছিলাম। দেখেন আমরা কিন্তু বিএনপি রাষ্ট্রপতি মনোনীত প্রার্থী, তিনি রাষ্ট্রপতি দায়িত্ব পালন করছেন, তারপরও তার অধীনে আমরা নির্বাচনে গিয়েছিলাম। শেখ হাসিনা 2006 নির্বাচন শিডিউল, সেই নির্বাচনটা হলো না, কিন্তু কে বলছেন আমরা কিন্তু মেনে নিয়ে নির্বাচনে গেছিলাম, তারপরে আপনারা আবার প্রত্যাখ্যানও করেছেন। কখন করেছি? প্রত্যাহার করেও নিয়ে এসেছিলেন। কথাগুলো তো বুঝতে হবে, আমরা কিন্তু নিছিলাম, ওই পর্যন্ত গিয়েছিলাম, এটা অস্বীকার করার কোনো উপায়। তারপরে যখন আরো তারপর আজিজের মতো লোকরে আপনার নির্বাচন কমিশন মানে এমএ আজিজকে সরানো হলো, তারপরে না, জাস্টিস আজিজের খারাপটা কোথায়? উনি তো দায়িত্বই পালন করতে পারেন নাই, উনি যে খারাপ একটা দৃষ্টান্ত তো সেরকম নাই। অর্থাৎ ওনাকে দায়িত্ব পালন করতে দেওয়া হয়। উনি তো বিএনপি ঘর থেকেই আসছেন, এটা সবাই জানে। ওই সময় জাস্টিস আজিজ কোনোদিন কোনো বিএনপির সদস্য ছিল না, এটা বলতে পারেন। কে এম হাসান এক সময় খালেদা জিয়ার সাথে দেখা করেই তো উনি এই দায়িত্বটা নিয়েছেন, এবং কে এম হাসান কিন্তু তৎকালীন সম্মান রক্ষা করতে আসেনও নাই। বাট এখন জাস্টিস আজিজ কিন্তু কোনো বিরতির পর আমরা এই জন্যই আজকের আলোচনাটা ওখানে নিতে চাচ্ছিলাম, যে আমি যেটা বলছিলাম যে 90 পরবর্তী হিসাব করলে দেখা যায় যে সকল নির্বাচন কমিশনারই বিরোধী মানে বিভিন্ন রাজনৈতিক দলের চাপের মুখে পড়েছেন এবং বিরোধিতার মুখে পড়েছেন। এম এ আজিজেরও সেই ভাগ্য এবং আরো অনেকেরই এটা হয়েছে। সো আমরা এই প্রসঙ্গটিতে আসতে চাই যে কি করলে আসলে কাজী রকিবউদ্দিন আহমেদের নির্বাচন কমিশন নিয়ে যত সমালোচনা, এর আগেও তো অনেকেই সমালোচনা মুক্ত থাকতে পারেন নাই। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। আসম ফিরোজ, আমি যে প্রসঙ্গে যেতে চাচ্ছিলাম আপনি তুলেছিলেন যে ধরুন 90-এর পর থেকে যদি ইতিহাস বিশ্লেষণ করি তাহলে দেখি যে কাজী রকিবউদ্দিন আহমেদের কমিশনটি সাম্প্রতিক কালের বলেই আমাদের এত মনে পড়ছে কিনা, বা তারা 7,500 নির্বাচন করেছেন, মেয়াদ শেষ করেছেন, এত সমালোচনার মধ্যেও তাই বলেই কিনা জানি না। কিন্তু 1990 সালের পর প্রথমে সুলতান হোসেন খান সিসি পদ থেকে পদত্যাগ করতে হলো, তিনি বিচারপতি ছিলেন। 1994 সালে বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ মাগুরার উপনির্বাচন করে পদত্যাগ করলেন। 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনের আগে একেএম সাদেক 1 বছরের কম সময়ের মধ্যে পদত্যাগ করলেন। এরপরে সিইসি মোহাম্মদ আবু হেনা আপনাদের সঙ্গে মতবিরোধে পদত্যাগ, এম এ সাঈদ, এম এ আজিজ, মানে তালিকায় আসলে কোন সিইসি বা নির্বাচন কমিশনকে আপনারা রাজনৈতিক দলগুলো শান্তিতে থাকতে দেন নাই। মানে কাজেই
কাজী রকিবউদ্দিন আহমেদের কমিশন আসলে সেদিক থেকে খুব জি, মানে কাজী আপনারা এখন রাজনৈতিক আস্থার কথা বলছেন, আসলে বিরোধী দলে থাকলে আস্থা এত সহজে রাখা যায় কিনা যখন আইনের অধীন চলে না নির্বাচন কমিশন গুলো, যেমনটা বলছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান? আসলে সত্যি কথা বলতে কি বিশ্বাসের ব্যাপার। তাহলে এম এ আজিজকে আপনারা বিশ্বাস করেন নাই কেন? বিশ্বাসের ব্যাপার। তো আজকে এম এ আজিজটা যদি আপনি বলেন তাহলে তার পিছিয়ে যেতে হয়, কিন্তু আমি অতটা পিছিয়ে গেলে কিন্তু আসলে আলোচনা আর এগোনোও যাবে না, আসলে দেশও আমি এগোনো পিছিয়ে যাবে দিতে না। চাই না। আমি শুধু বলতে চাই আমরা এই মুহূর্তে আমাদের কি করণীয়। দেখেন 2014 নির্বাচন বিএনপি করে নাই, যদি না হতো তাহলে আজকে আমাদের ব্যাংক থাইল্যান্ডে যে ঘটনাটা হয়েছে ঠিক একই ঘটনা কিন্তু বাংলাদেশে হয়েছে। এখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ ছিল না। সেখান থেকে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করেছেন এবং জনগণের সহযোগিতা ছিল বিধায় আমরা করেছি। বিএনপিকে ইলেকশনে আনার জন্য আহমেদ আজম খান যেটি বলছিলেন যে জাতিসংঘের দূত তো তখন আপনাদের মধ্যে আলাপ আলোচনার সূত্রপাত ঘটিয়েছিলেন, আর একটু বেশি জাতিসংঘ সময় দরকার পেলে ছিল না। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন ফোন করেছেন সেই ফোনটা কিন্তু যথার্থ ছিল এবং ফোনটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ দেখছে, রিকোয়েস্ট করছে কি চান, কোন কোন পজিশনে যেতে চান, কোন কোন মন্ত্রণালয় চান, আসেন বসি আমরা আপনারা নিজেরা ভাগাভাগি করে মন্ত্রণালয় এটা নির্বাচিত সরকার গঠন করি, নির্বাচনের পর যে সরকারে আসবে সে ক্ষমতা নিয়ে নেবেন। এই কথা বলার পরেও যখন আসলেন না, এরপরে কিভাবে তাদেরকে আনতে হবে এই ভাষাটা কিন্তু আমার জানা ছিল না। বিএনপি যদি তখনও সিদ্ধান্ত নেয় যে নির্বাচন করবো, হয়তো নির্বাচনটা কঠিন হতো, হয়তো বিএনপি ক্ষমতায় আসতো, আর নয় বিএনপি 100 সিট পেত বা 50টা সিট 60টা সিট পেত, আওয়ামী লীগ হয়তো নেক টু নেক ফাইট হইতো, এমন একটা ঘটনা হতে পারতো। কিন্তু সেখানে বিএনপি আসে নাই। সেই যে ভুল করেছেন সেই ভুলের মাসুল কিন্তু এখন তাদের দিতে হচ্ছে সাংগঠনিকভাবে। আমি মনে করি আর আলোচনা নয়, এবার নির্বাচন কমিশন যারা হয়েছে তারা কিন্তু দল নিরপেক্ষ, কোনো দলের সাথে তাদের কোনো সম্পৃক্ততা আছে এমনটা বলা যাবে না। জোর করে বলা যেতে পারে যে উনি এই সময় চাকরিতে আসছেন, এই সময় এটা করছেন, এগুলো ছাড়া তাদের মধ্যে কোনো স্পেসিফিক এলিগেশন নিয়ে আসা যাবে না। তাই মনে করি যে আসলে এই আলোচনা না গিয়ে নির্বাচনের জন্য কি কি করলে পরে সঠিকভাবে নির্বাচন করা যায়, কাজ করতে পারবে। এবং কথা কি জানেন, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। যদি দূরে থাকেন তাহলে ভুলে যাবে। প্রেম করতে গেলে তো কাছে আসতে হবে। আপনি যদি নির্বাচন কমিশনের কাছে যেতে হয় তাহলে তো আপনার তার কাছে গিয়ে কথা বলতে হবে। দায়িত্ব নেওয়ার পর, শপথ নেওয়ার পর যখন বসবেন, ওনাদের কি কি প্রস্তাবনাগুলো আছে নির্বাচনকে সঠিক অবাধ নিরপেক্ষ করার জন্য, সেগুলো করতে হবে। নির্বাচনের পরে 2014 নির্বাচনের আগে বিএনপি যা করছে, 500 লোক এখনো পঙ্গু, হাজার হাজার লোক এখনো কিন্তু চিকিৎসা নিয়ে যাচ্ছে, এখনো কিন্তু সেই চিকিৎসায় মানুষ আছে। আপনাদের ভুলে গেলে চলবে না, বাসে আগুন, গাড়িতে আগুন, টেম্পুতে আগুন, ছাত্র শিক্ষক আগুন, স্কুল ধ্বংস, এগুলো কিন্তু বারবার মানে এত অঘটন ঘটছে। আমি তো চাই না, বাংলাদেশে কেউই চায় না, এবং আমিও জানি খালেদা জিয়াও আর এই জায়গাটায় আর যাবে না, বিএনপি আর যাবে না। কেন নেড়ে বেলতলা একবারই যায়, কেন যে ঘটনাগুলো ঘটছে এটা মানুষ কিন্তু পছন্দ করে। এবার নির্বাচন করার জন্য যা যা করণীয় দল হিসাবে, রাজনৈতিক দল হিসাবে আমি মনে করি সবারই এগিয়ে আসা উচিত। এবং সবাই যদি এগিয়ে আসি, আমি নিশ্চিত করে বলতে পারি যে নির্বাচন কমিশন যা হয়েছে তারা সবাই যার যার অবস্থান থেকে অত্যন্ত যোগ্য, দক্ষ, কর্মঠ এবং সৎ। একটা কথা আমি আপনাকে বলি, আজকে যে নির্বাচন কমিশনার তিনি কিন্তু বিএনপির আমলে ফরিদপুরে ডিসি ছিল, একবার ডিসি হতে পারে না, কিন্তু তিনি কিন্তু আবার সেখান থেকে কুমিল্লা ডিসি ছিল। বিএনপিতে যখন তিনি ডিসি ছিলেন ফরিদপুরে তখন কামাল ইবনে ইউসুফ মন্ত্রী, আবার যখন তিনি কুমিল্লা গেছেন 60 জন মন্ত্রী, এম কে আনোয়ার, তারপরে আপনার কি বলে কর্নেল আকবর, ডাক্তার মুশারফ এবং আমাদের রফিক সাহেব, ব্যারিস্টার রফিক, 4 জন মন্ত্রী বিএনপির, সেখানে বাঘা বাঘা লোক, সেখানে কিন্তু সে ডিপ্টি কমিশনার ছিলেন। অর্থাৎ তিনি সৎ, দক্ষ, কর্মঠ, এবং তিনি তার সম্পর্কে বলছেন আমাদের বিএনপির সেক্রেটারি জেনারেল যে অভিজ্ঞ নয়। আর আমরা যারা রাজনীতি করি তেও তো অভিজ্ঞতা না, এমপি হওয়ার পর অনেকে মন্ত্রী হয়ে যায়, আমাদের কিছু অভিজ্ঞতা থাকে না। কিন্তু নির্বাচন কমিশন, উনি জয়েন্ট সেক্রেটারি রিটায়ার করছেন, কিন্তু উনি তো জয়েন্ট সেক্রেটারি, উনি তো সেক্রেটারি হওয়ার সুযোগ ছিল, 3 বছর উনি সেক্রেটারি থাকতে পারতেন, এডিশনাল সেক্রেটারি, কিন্তু ওনাকে সেইভাবে অনেকগুলো উত্তর দেওয়ার দরকার হয়ে পড়েছে। আমি আসবো আপনার কাছে অ্যাডভোকেট আহমেদ আজম খান। এই যে প্রসঙ্গটি, মানে যে ধরুন আসলে কি পরিচয়, কে কোথা থেকে এলেন, কেন, মানে কি ভাবে তাকে অন্য দলের প্রমাণ করা যায়, এগুলো এখন আর প্রাসঙ্গিক থাকছে কিনা, একটা জোয়ার সৃষ্টি হয়েছে কিনা আপনাদের বিভিন্ন রাজনৈতিক ভুলে যে এবার সব মেনে আসলে নির্বাচনে যেতে হবে? দেখুন, এই যে কথাটি বারবার বলা হয় যে 2014 সালের নির্বাচনে না গিয়ে আমরা ভুল করেছি, 96 15ই ফেব্রুয়ারির নির্বাচনে কি আওয়ামী লীগ গিয়েছিল?
তখন কি আওয়ামী লীগ ভাঙচুর করেছে সেটা কি আওয়ামী লীগ ভুলে গেছে? তখন কি পরিমাণ গাড়ি পুড়িয়েছে সেটা কি আওয়ামী লীগ ভুলে গেছে? তখন হয়তো ওই মেডিকেল কলেজের বার ইউনিটটা হয়নি, ওখানে হয়তো ক্যামেরা ফিট করা ছিল না, কিন্তু তখনকার কথা কি আওয়ামী লীগ ভুলে গেছে? ওই সেরাটনের সামনে যে দিয়ে গাড়ি পোড়ানো হয়েছিল, এগুলা সকল কিছু কি আওয়ামী লীগ ভুলে গেছে? কিন্তু আমরা কি করেছি ওই 15ই ফেব্রুয়ারি নির্বাচনে একটু ভাই বলি না, যারা জেলখানা ছিল তারা কিন্তু ওই বাসপূরণ আসামি করছে একটু ভাই বলি না না, এখন তো বেগম খালেদা জিয়া নিজে আগুন দিয়েছেন, সেই জন্য আসামি করেছেন। না, এখন হুকুমের তখন হুকুমের আসামি হবে, ওই একটা হুকুমের আসামি। এখন আমি একটু বলি ভাই, কিন্তু মানে যাই হোক, মানে এই রাজনীতি শেষ, মানে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ, নির্বাচন কমিশনের পদত্যাগ ছাড়া নির্বাচন নাই, যাব না নির্বাচনে, এই রাজনীতি একরকম শেষ। না না না, আমরা তো সেই রাজনীতিটা করতে চাই না বলেই আমরা একটা কার্যকর নির্বাচন কমিশন চেয়েছি। আর আওয়ামী লীগ কাজের মাধ্যমে দেখিয়ে দিচ্ছেন যে আমরা আমাদের মতো করে এই নির্বাচন কমিশন করব। গতকালকেও 71 এখনো শপথ গ্রহণ করেননি নির্বাচন কমিশন, 15 তারিখে শপথ গ্রহণ। গতকালকেও কিন্তু 71-এ এই প্রস্তাবিত না, গেজেট হয়ে গেছে প্রধান নির্বাচন কমিশনার নতুন, তিনি বলেছেন যে আমি ছাত্রলীগ করতাম। তো ছাত্রলীগ করতাম এই কথাটা মিডিয়ায় বলার মানেটা কি? তার আলাদা একটা ইম্প্যাক্ট আছে। উনি যখন ছাত্র ছিলেন, জি, ছাত্রদল তো তখন জন্মগ্রহণ করে না, ছাত্রদলই করত। না না না, আমি ছাত্রদলের কথা, আমি একটু উনি যখন 92 সালে বিএনপির একটু বলার সুযোগ দেন। ডিসি 95 সালে যখন ডিসি, তখন তো বিএনপি ক্ষমতায়, একটু বলার সুযোগ দেন। ডিসি তো হয় সাধারণত পোস্ট মানে আপনজন মানে পরিচিত ব্যক্তিগত, একটু বলার সুযোগ দেন। যখন 96 একটা কথা আছে, আমি একটু শহীদ ভাই একটু বলে শেষ করে আপনি বলবেন। হয় ছাত্র ইউনিয়ন করবেন না ছাত্রলীগ করবেন। 96 নির্বাচন তখন কিন্তু উনি ডিসি ছিলেন কুমিল্লাতে। তখন 15 ফেব্রুয়ারি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন তখন কিন্তু বিএনপি অবজেকশন দিয়েছিল এবং তাকে প্রত্যাহারের জন্য যে 10 জন ডিসি নিয়ে অবজেকশন দিয়েছিল, উনি তার একজন, কিন্তু ওই সময়কার তত্ত্বাবধায়ক সরকার তাকে প্রত্যাহার করে নাই। এখন আমার কথাটা হলো যে আমরা নির্বাচনে যেতে চাই। এখন একজন সাবেক ছাত্র লীগার ছাড়া এবং একজন সাবেক যাকে যুগ্ম সচিব থেকে একদিনে অতিরিক্ত সচিব এবং পূর্ণাঙ্গ সচিব করে দিয়ে এরকম একজন ছাড়া কি বাংলাদেশে দলনিরপেক্ষ লোক আর ছিল না? কয়েক বছর আদালতে ফাইট করবার পর শুনেন একটা কথা কি জানেন, যে ওই দেখে কি বলে, খেয়ে মুখ পুড়েছে, কি খেয়ে মুখ পুড়েছে, চুন খেয়ে, আর দই দেখে ভয় লাগে। এখন যেহেতু নির্বাচন রকিব কমিশন নিয়ে আমাদের ভীতি, আমাদের আতঙ্ক, সেই জন্যে আমরা একটা সঠিক নির্বাচন কমিশন চেয়েছিলাম, সেটা কিন্তু আমরা পেলাম না। কিন্তু আমরা সেটা চাই বলেই কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোই, আমি কিন্তু আজকে একেবারে নতুন নির্বাচন কমিশনে চিতুজি বের করতে চাইছিলাম না। রাজনৈতিক দলগুলো যখন এরকম ব্যক্তিগতভাবে প্রথম থেকেই একরকমের বিরোধিতা শুরু করে, একদল অতি পক্ষ নেয়, একদল অতি বিরোধিতা শুরু করে, তখন আপনি প্রথমে আমাকে যেটা বলছিলেন যে সংবাদ মাধ্যম বা গণমাধ্যমেরও এই ধরনের শব্দ ব্যবহার করা উচিত না, যে কাজী রকিব মার্কা নির্বাচন কমিশন। কিন্তু রাজনৈতিক দলগুলোর যদি শ্রদ্ধা না থাকে, এই আলাপগুলো যদি ওনারা ওঠান, গণমাধ্যম কি করবে এই আলাপ না ওঠান? এবং এগুলো কি ন্যায্য আলাপ নয়? দেখেন, মহাকবি শেক্সপিয়ার একটা সেন্টেন্স বলছেন, লিখেছেন, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। তো আজকে আমাদের সামনেও কোশ্চেন হলো টু বি অর নট টু বি। নির্বাচন কমিশন, আমি তো আগেই বলেছি যে 5 জন ব্যক্তি কোনো নির্বাচনকে নিরপেক্ষ সুষ্ঠু করতে পারে না, যদি না তার যারা স্টেক হোল্ডার্স তারা ঠিক মতো নির্বাচনটায় অংশগ্রহণ না করে। দেখুন, এই যে নির্বাচন, এই নির্বাচনটায় 2014 নির্বাচনে বিএনপি নির্বাচন করবে না, এটা তো জানা কথা ছিল যে নির্বাচন করছে না তারা, ওই তারাঙ্কই বলেন। আর খোদ বান কি মুন আসলেও নির্বাচনে তারা তখনই যাবে যখন তারা নিশ্চিত হবে যে তারা ক্ষমতায় যাবে। তখন এই নিশ্চয়তা কেউ তো তারা দিতে পারবে না। কে দিবে এই নিশ্চয়তা? আর আওয়ামী লীগ তখন নির্বাচন দেবে যখন জানবে যে তারা জয়ী হবে। আর আওয়ামী লীগ নির্বাচন তো সংবিধান মোতাবেক দিতেই হবে, এটা তো আমাদের সামনে কোনো, তার তো আর সামনে কোনো বিকল্প পথ নাই। এখন কথা হলো যে আমাদের এইটা মনে রাখতে হবে যে নির্বাচন জয় পরাজয় উভয়ই থাকতে পারে, কিন্তু বয়কট করতে হয় না। 3টি বিষয়ে আমাদেরকে না বলতে হবে। একটা হলো নির্বাচন বয়কটকে না, দ্বিতীয় হলো সংসদ বয়কটকে না,
তৃতীয় হলো হরতাল অবরোধ কেনা। বলেন না কেন, চতুর্থ হলো দলীয় নির্বাচন কমিশনকে না। না কি করতে পারার আর পথ আছে। দর্শক, একটা বিরতি। ফিরে এলাম রাজকাহনে। অ্যাডভোকেট আহমেদ আজম খান, এই পর্ব আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই, কারণ আলোচনা শেষও করতে হবে। এই নির্বাচন কমিশন মানে তারা কে কি করতেন সেটা বিচার না করে একরকম তো মানে ধারণাই করে নেওয়া যায় যে এই নির্বাচনে আপনাদেরকে মানে আপনারা যাচ্ছেন, এবং আসলে অনেকেই যেটা বলছেন যে তাহলে বিতর্কিত করা ঠিক হচ্ছে কিনা এই নির্বাচন কমিশনকে, আর কি হলে আসলে এই নির্বাচন কমিশন কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মতো হবে না। দেখুন, আমরা এই নির্বাচন কমিশনকে আদৌ বিতর্কিত করতে চাই না। সরকারি একটা বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার দিয়ে এই নির্বাচন কমিশনকে বিতর্কিত করলো, আমরা চাই না। আর সরকার যে একটি ভালো নির্বাচন চায় না, মহামান্য রাষ্ট্রপতি কিছুদিন আগেও বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হওয়া দরকার। ফিরোজ ভাই একটু আগেও বললেন আর আলোচনা নয়, এই নির্বাচন কমিশনের মধ্যে আপনারা নির্বাচনের প্রস্তুতি নেন। তার মানে সরকার হ্যাঁ, কিন্তু মহামান্য রাষ্ট্রপতিও বলেছিলেন, আমরা যখনই ব্যাপকভাবে আলোচনার কথা বলেছিলাম, মহামান্য রাষ্ট্রপতি বলেছিলেন যে নিজেদের মধ্যে আরো দূরত্ব কমানোর জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হওয়া দরকার। আওয়ামী লীগ তখনও প্রত্যাখ্যান করেছেন, এখনো যে একটু আগেও আমার ফিরোজ ভাই বললেন যে আর আলোচনা আমি মনে করি যে আরেকটি 5 জানুয়ারির নির্বাচন জনগণ দেখতে চায় না। আরেকটি 5 জানুয়ারির নির্বাচন করে যে নির্বাচনটার 3 মাসের মাথায় নির্বাচন হবার কথা ছিল একাদশ, কিন্তু সেটা আপনারা ধারণা করে নিয়েছেন। না না না, সরকারের প্রত্যেকটা কর্নার থেকে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকলের ওয়াদা কথা বিশ্বাস করেন না, ওই কথা বিশ্বাস করলেন কেন? যাই হোক, যাই হোক, বিশ্বাস করে আমরা ভুল করেছি, পুরো জাতি বিশ্বাস করে ভুল করেছে, ঠিক আছে, সেটা হলো আমরাও ভুল করেছি, জাতিও ভুল করেছে, কিন্তু আর কোন নির্বাচন 5 জানুয়ারির মতো বিতর্কিত বলেই কিন্তু আমরা এই নির্বাচন করছেন চাই নাই। দেখুন, একটা ছোট্ট কথা বলি, এই যে KM হাসান, যখন আওয়ামী লীগ বলল যে KM হাসান কোন এক কালে বিএনপির কি একটা সম্পাদক না কিছু ছিল, KM হাসান কিন্তু ওই তো দল, বিএনপি মানে ছাত্রলীগ তো দল না, না না, বিএনপি মানে আমি তো স্বীকার করছি, তখন আহমেদ আজম খানও তো ছাত্রলীগের। না না, হ্যাঁ অবশ্যই ছাত্রলীগের, বিএনপি অনেক লোক আছে, না অবশ্যই ছাত্রলীগের। আচ্ছা, আমি তো শেষ করি, নবনীতা চৌধুরী এইটা কিন্তু ইন্টারেস্টিং, মানে ছাত্রলীগ করে বিএনপি রাজনীতি করলে অসুবিধা নাই, আর ছাত্রলীগ করার লোক এখনো আওয়ামী লীগ, এটা ভাবার কারণ কি? না, রাজনীতি আর একটা সাংবিধানিক দায়িত্ব, দুই জিনিস। আমি যে কথাটা বলতে চাই যে KM হাসান যখন কথা উঠলো, আওয়ামী লীগ বললো যে তিনি কোনো এক কালে দলের কিছু ছিলেন, বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ছিলেন, উনি কিন্তু নিজেকে রক্ষা করলেন, নিজের সম্মান রক্ষা করলেন, তিনি কিন্তু কোনোভাবেই এই চিফ অ্যাডভাইজারের কাছে ধারে এলেন না। আমার মনে হয় এই যে যাকে প্রধান নির্বাচন করা হয়েছে, শুরুতেই যখন তিনি বিতর্কের মুখে পড়েছেন, আগামী নির্বাচনটাকে অবিতর্কিত করবার জন্য এখনো যদি তিনি বলেন যে ইনস্ট্যান্স তো KM হাসান বলে গেছেন, আমিও এখান থেকে সরে দাঁড়ালাম, একজন দলনিরপেক্ষ সাংবাদিক বলেন, সুজন সমাজ বলেন, রাজনৈতিক দল বলেন, এক্সেপ্টিং বিএনপি, কেউ কিন্তু তারা বিতর্কিত করে অচলায়তন থেকে রক্ষা পায়। মানে তার মানে কি আবারও আগামী নির্বাচন কেউ অচলায়তনের দিকে মানে বিতর্কিত হয়ে গেছেন, এটাই তো বলছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালকে কিন্তু বলেছেন যে এই নির্বাচন কমিশন দিয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে না, তবে নির্বাচনকারী নিরপেক্ষ সহায়ক সরকারের কথাও তিনি তখন বলেছেন। দেখুন, এখানেই হলো রাজনীতির একটা প্রধান দল হিসেবে বিএনপির ভেতরকার কন্ট্রাডিকশন। তারা একদিকে নির্বাচন কমিশনে কাজী রকিবউদ্দিনকেই কন্ট্রোভার্সিয়াল বলছেন, আবার অন্যদিকে তারা নারায়ণগঞ্জের নির্বাচনে অংশ নিয়েছেন, ঢাকা উত্তরে অংশ নিয়েছেন, ঢাকা দক্ষিণে অংশ নিয়েছেন। এই নির্বাচন স্থানীয় হোক আর যেটাই হোক, নির্বাচন তো নির্বাচনই। এখন যেমন আজকে এখানে যে নির্বাচন কমিশন হয়েছে, নির্বাচনে যিনি কমিশনার হোক না কেন, আইন তাকে নিরপেক্ষ করতে, আচরণ করতে বাধ্য করে, এবং সেই আইন তারা করে, বাংলাদেশেও করে। এবং যদি সব রাজনৈতিক দলগুলো
তারা তাদের এই যে আগেই একটা জিতবার গ্যারান্টি এইটা না চায় তাহলে কিন্তু হয়। আমাকে রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে, নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবং জয় পরাজয় যেটাই হোক সেটা মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। আমি যদি জয়ী হই, আমি যারা বিজিত হলো তাদেরকে আমি দেখব যে তারাও আমাদের সরকারেরই অংশ। আবার যদি আমি হেরে যাই তাহলে যিনি জয়ী হয় তাকে অভিনন্দন জানানোর মতন একটা মানসিকতা আমাকে থাকতে হবে। আসাম ফিরোজ, আপনার কাছে আসতে চাই। বিএনপির মহাসচিব যে কথাগুলো কালকে বলছেন, তিনি কি বলছেন কি যে জনাব হুদা বিতর্কিত, অনভিজ্ঞ, এটা তার বলা উচিত হয় না এটা এই মুহূর্তে, তার দেখুন তার সম্বন্ধে আরো জানা উচিত ছিল। তিনি আরো বলছেন যে অভিজ্ঞতা ছাড়া তিনি এই পর্যায়ে কেমনে আসলেন। আমরা যারা রাজনীতি করি, আমরা যারা এমপি হই, যারা মন্ত্রী হই, তারা কি পূর্ব অভিজ্ঞতা থাকে? মন্ত্রণালয় আমরা চালাচ্ছি না, মন্ত্রীরা মন্ত্রণালয় চালাচ্ছে না, তাহলে তো অভিজ্ঞতা তাদের নেই, তাহলে তো কেউ মন্ত্রী হতে পারছে না। তারপর দেখুন ওনাকে বলা হয়েছে 96 সালে জনতার মঞ্চে তিনি ছিলেন, বাট তিনি নিজে বলছেন আমি ডিসি ছিলাম কুমিল্লার, আমি এখানে আসিও নাই, আমি মমতার মঞ্চেও যাইনি, কিন্তু তাকে জনতা মঞ্চে 73 ব্যাচ এবং তিনি একজন মুক্তিযোদ্ধা। তাকে 73 ব্যাচ কে তো মানে বিএনপি, মানে আমি পত্রপত্রিকায় পড়ছিলাম যে এটাকে একটু বিশেষভাবে একটা মানে মনে করা হয় যে এরা আওয়ামী লীগ মুখী, এইরকম ব্যাচ থেকে তিনি একজন মুক্তিযোদ্ধা। এবং কোন এক সময় কেউ বলছে যে তার পিতা আওয়ামী লীগ করতেন, তার পিতা ছিলেন একজন শিক্ষক, আদর্শিক শিক্ষক এবং প্রাইমারি স্কুলের শিক্ষক। তো তারা নিয়ে বিতর্ক, তারা বলতেছে তারা বাবা রাজনীতি করতেন, কিন্তু রাজনীতির মধ্যে তারা ছিল না। অ্যাডভোকেট আহমেদ আজম খান যেটা বলেছেন যে মানে ছাত্রলীগ করতেন এমন একজনকে কি এখন আবার বিএনপি মহাসচিব বলছেন 2005 এর নির্বাচনেও এটা মহাসচিব বলছেন যে জনতার মঞ্চে যোগদান সরকারি কর্মচারীদের আচরণ বিধি লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ বলছেন। আমি তাহলে প্রশ্ন করি, 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে যারা হত্যা করলেন তাদেরকে পুরস্কৃত করলেন কারা? রাষ্ট্রদূত বানালেন কারা? তাদেরকে সংসদ সদস্য বানালেন কারা? তাদেরকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে সুযোগ দিলেন কারা? বিরোধী দলের নেতা বানালেন কারা? তাহলে ওই যদি সংবিধানে যদি প্রধান রাষ্ট্রপতিকে মারার অপরাধে তার অপরাধী না হয়ে যদি পুরস্কৃত হতে পারেন, তাহলে ও জনতা মঞ্চে যায় নাই, নিজে বলেছেন ইনি যুদ্ধ করেছেন এবং 73 ব্যাস, এবং তার বাবা কোন রাজনীতি করে নাই, সেই লোকটাকে নিয়ে নিজে আবার বলেছেন ছাত্রলীগ করেছে। ছাত্রলীগ করাটা তো অপরাধ না, ওই সময় হয় ছাত্রলীগ করতে হবে না এনএসএফ করতে হবে না ছাত্র ইউনিয়ন করতে হবে, না না এছাড়া তো কোনো দল ছিল না। যদি সৌভাগ্য এরকম হইতো, যদি বিএনপি এর আগে জন্মগ্রহণ করতো, হয়তো তিনি ছাত্র দলই থাকতেন। এটা কোনো অপরাধ না, না ছাত্রদল থাকলেও অপরাধ যে সাংবিধানিক পজিশন। তাহলে আমি মনে করি, তাহলে বলেন তখন একটা ডিসি, আমি একটা 4 বছর ফরিদপুরে ডিসি ছিল, আমি একটা কথা বলি, একটা ডিসি 2 বছর ক্ষমতা ছিল, কুমিল্লা 4টা ছিল মন্ত্রী, কুমিল্লার মতো জায়গায় ডিসি, উনি যদি এত আপনজন না হন, দক্ষ না হন, তাহলে উনি কেমনে রইলেন? এই বিচারে আমরা যাচ্ছি না, আপন কি পর কি দক্ষ। আমি মনে করি সে অত্যন্ত যোগ্য লোক, দক্ষ লোক, সৎ লোক, এইটাই সব বড় আগে তার একটা নির্ভেজাল লোক। আমি আমাদের ঐতিহাসিক পটভূমি যদি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলিতে হয় ছাত্রলীগ না হয় ছাত্র ইউনিয়ন জিতত, এবং এরা হলের ভিপিজিএস যেমনি হয়েছে আবার সিএসপিও হয়েছে। ফরাসউদ্দিনের কথা ধরেন, সব আপনার ডক্টর সাদাত হোসেনের কথা ধরেন, তারপরে এই আপনার এই কাজী রকিবউদ্দিন যে ডিপার্টমেন্টের কেমিস্ট্রি, আমার ডিপার্টমেন্টের উনি টিচার ছিলেন, ওনার সঙ্গেই কেমিস্ট্রি ডিপার্টমেন্টের 4জন রাদার, কামাল সিদ্দিকী, আব্দুল্লাহ হারুন পাশা, মানে ওই সময়টা আপনি বলতে চাচ্ছেন যে অনেক মানে এরা রাজনীতিও করেছেন, এই যে শামসুল হুদা বলেন, তারপরে আপনি এখন আমি ছাত্রলীগ করতেন না, এখন আমি একটা কথা আমি আপনাকে বলি, আমার একটা বক্তব্য হলো, আমি আমাকে শেষ করতে হ্যাঁ শেষ করতে হবে, আমি সেজন্যই শেষ করে দিচ্ছি। অ্যাডভোকেট আহমেদ আজম খান, মানে এই বিতর্ক কি শেষ হবে? আমার একেবারে শেষ কি আপনি একটা একটা করে নাম বলছেন, মনে হচ্ছে যে তাদেরও কোনো বিতর্ক ছিল। আমি এক লাইনে একটা মন্তব্য করতে চাই। শহীদ ভাই যে বললেন যে আগেই জিততে হবে ওই গ্যারান্টি চায়, বিএনপি ওই গ্যারান্টি চায় না। আমি দায়িত্ব নিয়ে বলছি, বিএনপি চায় আগামী নির্বাচনটা অবাধ এবং নিরপেক্ষ হোক, জনগণ যাকে ভোট দিবে তিনি যেন জিততে পারেন, তার পক্ষে যেন রায়টা যায়, ওই গ্যারান্টি বিএনপি নিশ্চিত করে বলতে পারি। এবং সেজন্যই নিরপেক্ষ নির্বাচন কমিশন এবং নির্বাচনকালীন সহায়ক সরকার। আমি কিন্তু এখানে টকশোতে আসছিলাম, বলছিলাম যে নারায়ণগঞ্জের নির্বাচন আমার দল চাইবে না যে ওখানে কোনো ঘটনা। আমি আবারও বলি,
আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জগন্নাথ শেখ হাসিনা বিশ্ববাসীর কাছে এমনই একটা অঙ্গীকারাবদ্ধ যে গণতন্ত্র এবং গণতন্ত্রের মাধ্যমে নির্বাচনটা হবে, এবং এখানে যে নির্বাচিত হয় তাই তিনি ক্ষমতা নেবেন, এর বিকল্প কিছু নয়। ধন্যবাদ অ্যাডভোকেট আহমেদ আজম খান। ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন রাজকাহনের প্রথম পর্বে। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব নাগরিকত্ব আইন কি ও কেন, এই নিয়ে আমাদের সাথে থাকবেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শাহদিন মালিক ও ব্যারিস্টার সারা হোসেন। আপনিও থাকবেন সাথে।